1998 সাল। তখন আমার বয়স মাত্র 4 মাস। সেই সময় হঠাৎ করেই আমি ভয়াবহ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়ি। যত সময় যাচ্ছিল আমার অবস্থা ততই খারাপ হতে থাকে। শরীর একেবারে নিস্তেজ হয়ে যাচ্ছিল। আমার মা প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থায় ছিলেন, আর বাবা তখন দিশেহারা। আমার অবস্থার অবনতি দেখে আমাকে দ্রুত আমাদের জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসকরা অবস্থা দেখে আর দেরি করতে চাননি। তারা বললেন, এখানে রাখা যাবে না, দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে হবে। তারপর আমাকে একটি অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। কিন্তু ভাগ্যের কি নির্মম খেলা! মাঝপথে হঠাৎ করেই অ্যাম্বুলেন্সের সামনে ডান পাশের চাকা বিকট শব্দে ব্লাস্ট হয়ে যায়। সেই মুহূর্তে গাড়িটি প্রায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। আমার মা পরে বলতেন, সেই সময়টাতে সবাই ভেবেছিল আর হয়তো কেউই বাঁচবে না। কিন্তু আল্লাহর অশেষ রহমতে গাড়িটি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। আশেপাশের এলাকার মানুষ দৌড়ে আসে, কেউ পানি নিয়ে আসে, কেউ আবার আমাদের সান্ত্বনা দেয়। এরপর এলাকার মানুষজন মিলে একটি টেম্পুর ব্যবস্থা করে সেই টেম্পুতেই আমাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে নিয়ে যাওয়া হয় আমাকে। ডাক্তাররা তখন দ্রুত চিকিৎসা শুরু করেন, কিন্তু অনেক চেষ্টার পর তারা একসময় হতাশ হয়ে পড়েন। কয়েকজন ডাক্তার একে অপরের দিকে তাকিয়ে নিঃশব্দে মাথা নাড়েন। অবশেষে তারা আমার পরিবারকে জানিয়ে দেন, আমি আর বেঁচে নেই। এই খবর শুনে আমার বাবা যেন পাগল হয়ে যান। তিনি কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না। মুহূর্তের মধ্যে তিনি ভেঙে পড়েন। কান্না আর চিৎকারে পুরো ইমার্জেন্সি ওয়ার্ড কেঁপে উঠেছিল। শোনা যায়, সেই সময় বাবা এতটাই ভেঙে পড়েছিলেন যে তিনি এক পর্যায়ে একজন ডাক্তারের গায়েও হাত তুলে ফেলেন। হাসপাতালের কয়েকজন স্টাফ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন, কিন্তু পরিবেশ তখন পুরোপুরি উত্তপ্ত। অন্যদিকে খবর পৌঁছে যায়, আমাদের গ্রামেও আমি নাকি আর পৃথিবীতে নেই। গ্রামের বাড়িতে তখন শোকের মাতম। দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজনরা এসে ভিড় করছেন। বাড়ির উঠোনে কান্নার শব্দ থামছিল না। এমনকি আমার দাফনের প্রস্তুতির কথাও আলোচনা হচ্ছিল। এইদিকে হাসপাতালের এক কোণে আমার নিথর দেহটি মায়ের কোলে ছিল। ঠিক সেই সময় হঠাৎ কোথা থেকে যেন একজন মধ্যবয়সী নার্স এসে হাজির হন। তিনি শান্তভাবে আমার মায়ের কোলে থাকা আমাকে তুলে নেন। কয়েক মুহূর্ত গভীরভাবে তাকিয়ে থাকেন আমার দিকে, তারপর হঠাৎ করে বলেন, একটা ব্লেড আনান তো। আমার কাকা দ্রুত দৌড়ে গিয়ে একটি ব্লেড এনে দেন। নার্সটি খুব মনোযোগ দিয়ে আমার কপালের মাঝ বরাবর হালকা করে কাট দেন। তারপর কয়েক সেকেন্ড নীরব থাকার পর তিনি দ্রুত একজন ডাক্তারকে ডাকতে বলেন, স্যার, আমি বেন পেয়েছি, দ্রুত স্যালাইন লাগান। সেই মুহূর্তে যেন পুরো পরিবেশ বদলে যায়। যেখানে কয়েক মুহূর্ত আগে মৃত্যু ঘোষণা করা হয়েছিল, সেখানে হঠাৎ একটুখানি আশার আলো দেখা দিল। আমার পরিবারের লোকজন তখন আরও জোরে আল্লাহকে ডাকতে শুরু করেন। কান্নার শব্দে হাসপাতালের করিডোর ভরে যায়। ডাক্তাররা দ্রুত এসে সেই কাটা জায়গা দিয়েই স্যালাইন সংযোগ করেন। এরপর শুরু হয় নতুন করে জীবন ফেরানোর লড়াই। প্রায় 10 দিন চিকিৎসার পর আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে শুরু করি। ডাক্তাররা নিজেরাই বিস্মিত হয়ে বলছিলেন, এটা আমাদের জীবনের সবচেয়ে অদ্ভুত ঘটনা। আমরা বিজ্ঞান মানি, কিন্তু কখনো কখনো এমন কিছু ঘটে যা বিজ্ঞান দিয়েও ব্যাখ্যা করা যায় না। আমি যখন পুরোপুরি সুস্থ হলাম, তখন আমার পরিবার সেই নার্সটিকে খুঁজতে শুরু করে। তারা তাকে ধন্যবাদ দিতে চেয়েছিল, কারণ তাদের কাছে তিনিই ছিলেন আমার জীবনদাতা। কিন্তু আশ্চর্যের বিষয়, হাসপাতালের কোথাও সেই নার্সের কোনো খোঁজ পাওয়া গেল না। যে ডাক্তার সেদিন ডিউটিতে ছিলেন তাকেও জিজ্ঞেস করা হয়েছিল। তিনি অবাক হয়ে বলেছিলেন, সেই নার্সকে আমরা সেদিনই প্রথম দেখেছি, এর আগে কখনো তাকে এই হাসপাতালে দেখিনি। এরপর বহুবার খোঁজ করা হয়, কিন্তু সেই নার্সকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। আমার আত্মীয় স্বজনেরা যেভাবে তার বর্ণনা দিয়েছেন
তাতে মনে হয় যেন তিনি এখনো আমার সামনে দাঁড়িয়ে আছেন। আমি নিজে তাকে দেখিনি, কিন্তু আজ যদি তাকে সামনে এনে দাঁড় করানো হয়, আমি নিশ্চিত চিনে ফেলতে পারব, কারণ তিনি ছিলেন আমার জীবনের উশিলা। আজও প্রায়ই আমি স্বপ্নে একজন নার্সকে দেখি, সাদা ইউনিফর্ম পরা। তিনি আমাকে খুব আদর করেন, স্নেহ করেন, কিন্তু আশ্চর্যের বিষয়, আমি কখনোই তার মুখ দেখতে পাই না। মনে হয় যেন তিনি আছেন, কিন্তু নিজেকে আড়াল করে রেখেছেন। আমার মৃত্যুর আগে একবার শুধু তাকে দেখতে চাই। অনেক বছর আগের কথা। আমার বাবা আর কাকা ছিলেন দুই ভাই। ছোটবেলা থেকেই তাদের মধ্যে ছিল অসাধারণ বন্ধন। একে অপরকে ছাড়া তারা যেন কিছুই ভাবতে পারতেন না। কিন্তু বড় হওয়ার সাথে সাথে সেই সম্পর্ক আর আগের মতো রইল না। জীবনের বাস্তবতা, দায়িত্ব আর নানা কারণে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। তবে আমার দাদা ছিলেন খুব বিচক্ষণ মানুষ। তিনি জীবিত অবস্থাতেই জমিজমা এত সুন্দরভাবে ভাগ করে দিয়েছিলেন যে দুই ভাইয়ের মধ্যে কোনো বিরোধ সৃষ্টি হয়নি। আমার কাকা ছিলেন একজন সাধারণ কৃষক, আর আমার বাবা ছিলেন ব্যবসায়ী। ব্যবসার কারণে বাবাকে প্রায়ই শহরে যেতে হতো। যদিও বাবার খুব ইচ্ছে ছিল কৃষিকাজ করার, কিন্তু ব্যবসার ব্যস্ততায় তার হয়ে উঠত না। একবার বাবা ব্যবসার কাজে শহরে গেলেন, কিন্তু 7 থেকে 8 দিন কেটে যাওয়ার পরও তার কোনো খোঁজ পাওয়া গেল না। হঠাৎ একদিন ডাকযোগে একটি চিঠি আসে। চিঠিতে লেখা ছিল, আমার বাবা মারা গেছেন। সংবাদটি শুনে আমাদের পরিবার পুরোপুরি ভেঙে পড়ে। কান্নায় বাড়ির পরিবেশ ভারী হয়ে ওঠে। আমার কাকা দ্রুত শহরে ছুটে যান এবং বাবার লাশ নিয়ে বাড়ি ফেরেন। কিন্তু লাশ দেখে মনে হচ্ছিল এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়। মনে হচ্ছিল কোনো নিষ্ঠুর মানুষ ভয়ঙ্করভাবে তাকে হত্যা করেছে। যাই হোক, গ্রাম্য নিয়ম অনুযায়ী বাবাকে দাফন করা হয়। এরপর আমার মা মানসিকভাবে ভেঙে পড়েন। তিনি অনেকটা ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। আমি তখনও ছোট, তাই আমাদের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন আমার কাকা। এরপর শুরু হয় সেই রহস্যময় ঘটনার ধারা, যার সাথে জড়িয়েছিল আমাদের জমির মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই অদ্ভুত কাকতাড়ুয়া। বাবার দাফনের দিনটি যেন আমার জীবনের এক গভীর অন্ধকারের শুরু। গ্রামের ছোট কবরস্থানে শেষ মাটি দেওয়ার সময় আমি ঠিক বুঝে উঠতে পারিনি আমাদের জীবনের উপর কী ভয়ঙ্কর দায়িত্ব নেমে আসতে যাচ্ছে। আমার মা তখন মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। বাবার মৃত্যুর ধাক্কা তিনি সহ্য করতে পারেননি। ছোট ভাইটি তখনও একেবারে শিশু, আর আমি নিজেও তখন পরিপক্ক নই। জীবনের কঠিন বাস্তবতা বোঝার মতো বয়স হয়নি। এই অবস্থায় আমাদের পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন আমার চাচা। তিনি ছিলেন বাবার ছোট ভাই। প্রথম দিকে মনে হয়েছিল তিনি সত্যিই আমাদের অভিভাবকের মতোই পাশে দাঁড়িয়েছেন, কিন্তু সময়ের সাথে সাথে বুঝতে পারলুম মানুষের মন কত অদ্ভুত ভালোবাসার আড়ালে কখনো কখনো অদৃশ্যভাবে জন্ম নেয় লোভ। আমাদের জমিগুলো ছিল অত্যন্ত উর্বর। গ্রামের মানুষজন বলতো সেই জমিতে যে ফসলই বোনা হয় তার ফলন অন্য সবার চেয়ে অনেক বেশি হয়। চাচা খুব দ্রুতই বিষয়টি খেয়াল করলেন। তার নিজের জমির তুলনায় আমাদের জমি অনেক বেশি ফলনশীল। শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নিলেন আমাদের জমিতেই তিনি ফসল আবাদ করবেন। আমাদের সেই জমিতে একটি কাকতাড়ুয়া ছিল। গ্রামের অন্য জমিতে যেমন সাধারণ কাকতাড়ুয়া দেখা যায়, এটা তেমন ছিল না। মাথায় একটা পুরনো হাড়ি বসানো, শরীরটা শুকনো খড় আর বহু পুরনো ছেঁড়া কাপড় দিয়ে তৈরি। দেখতে এমন অদ্ভুত যে দূর থেকে দেখলে মনে হতো কেউ যেন নীরবে দাঁড়িয়ে আছে। গ্রামের প্রবীণ মানুষরা সবসময় একটি কথা বলতেন, এই কাকতাড়ুয়া নিয়ে কেউ যেন কখনো মাথা না ঘামায়। কেন বলতেন তার সঠিক ব্যাখ্যা কেউ দিত না, কিন্তু তারা যে কথাটা বলতেন তার মধ্যে একটা অদ্ভুত সতর্কতার সুর থাকত। বাবার মৃত্যুর কয়েকদিন পর
আমি শহরে চলে যাই পড়াশোনার জন্য। ছোট ভাই আর মায়ের দায়িত্ব তখন পুরোপুরি চাচার ওপর পড়ে। শহরে পড়াশোনা করার সময় চাচা আমাকে নিয়মিত চিঠি লিখতেন। প্রথম দিকে সবকিছু স্বাভাবিক ছিল, জমির কাজ চলছে, সংসার চলছে, এসব খবরই লিখতেন। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই চিঠির ভাষা বদলে গেল। তিনি লিখতে শুরু করলেন, ফসল ঠিকমতো হচ্ছে না, জমিতে অদ্ভুত সমস্যা হচ্ছে, কাজের মধ্যে অকারণ বাধা আসছে, কখনো শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ছে, কখনো ফসলের গাছ হঠাৎ শুকিয়ে যাচ্ছে। এক সময় তার চিঠির শেষে লেখা থাকত, বাবা, যদি পারিস একবার বাড়ি এসে যা। এই কথাগুলো আমাকে খুব ভাবিয়ে তুলেছিল। প্রায় ৬-৭ মাস পর যখন ছুটি পেলাম, তখন বাড়ি ফিরে এলাম। বাড়িতে এসে চাচাকে দেখে আমার বুক কেঁপে উঠল। চিঠিতে তিনি নিজের অবস্থা যতটা খারাপ লিখেছিলেন, বাস্তবে তার চেয়েও বেশি অবসন্ন দেখাচ্ছিল তাকে। চোখের নিচে গভীর কালি, মুখে অদ্ভুত ক্লান্তি, আর কথাবার্তায় অস্বাভাবিক গাম্ভীর্য। তার চলাফেরায়ও যেন এক ধরনের অস্থিরতা ছিল। আমি কিছু জিজ্ঞেস করার আগেই কয়েকদিনের মধ্যে তিনি হঠাৎ করে তার পরিবারকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেলেন। বললেন এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছেন। আমাদের জন্য 2 জন চাকরের ব্যবস্থা করে রেখে গেলেন। বলেছিলেন 2-3 দিনের মধ্যে ফিরে আসবেন। কিন্তু পুরো 1 সপ্তাহ পর তিনি ফিরে এলেন একা। তাকে দেখে আমি যেন অবাক হয়ে গেলাম। তার চেহারায় অদ্ভুত পরিবর্তন এসেছে। সাদা জুব্বা, মাথায় টুপি, চোখে মুখে এক ধরনের সংযমী ভাব। যেন হঠাৎ করেই তিনি খুব ধার্মিক মানুষ হয়ে উঠেছেন। বাড়িতে ঢুকেই তিনি আমাকে কাছে ডাকলেন। নিজের হাতে একটি তাবিজ আমার হাতে বেঁধে দিলেন। তারপর আমাকে নিয়ে গেলেন তার ঘরে। গভীর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, বাবা, আমি তোকে এখন যা বলবো তা খুব মন দিয়ে শুনবি। আমার জীবনের বড় ভুলের জন্য তুই যেন আমাকে ক্ষমা করিস। তারপর তিনি ধীরে ধীরে সেই ঘটনার কথা বলতে শুরু করলেন। সেদিন ছিল জ্যোৎস্না ভরা রাত। জমির কাজ শেষ করে তিনি প্রায় বিলে মাছ ধরতে যেতেন। গ্রামের সেই বিলের পরিবেশ রাতে একেবারেই অন্যরকম হয়ে যেত। চারদিকে নিস্তব্ধতা, মাঝে মাঝে ব্যাঙের ডাক, দূরে কোথাও ঝোপের মধ্যে অদ্ভুত শব্দ। জোনাকির আলো আর হারিকেনের মৃদু আলোয় বিলের পানিটা ঝিকমিক করছিল। মাছ ধরতে ধরতে হঠাৎ তার চোখ পড়ল মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই কাকতাড়ুয়ার দিকে। কাকতাড়ুয়ার মাথায় বসানো হাড়ির ভেতর থেকে অদ্ভুত উজ্জ্বল আলো বের হচ্ছে। প্রথমে তিনি ভেবেছিলেন চোখের ভুল, কিন্তু আলোটা এত স্পষ্ট ছিল যে কৌতূহল তাকে টানতে শুরু করল। তিনি ধীরে ধীরে ক্ষেতের আইল ধরে এগোতে লাগলেন। ঠিক তখনই হঠাৎ পা পিছলে পড়ে গেলেন। মাটিতে পড়ার সাথে সাথে আলোটা নিভে গেল। তিনি কিছুটা বিরক্ত হয়ে ফিরে এলেন মাছ ধরতে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, সেই রাতে তিনি অস্বাভাবিক বেশি মাছ পেলেন। পরদিন আবার গেলেন, আবার সেই আলো দেখা গেল। আবার তিনি এগোলেন, আবার পা পিছলে পড়ে গেলেন, আবার প্রচুর মাছ পেলেন। তৃতীয় রাতে তিনি তার বন্ধু গফুরকে সাথে নিয়ে গেলেন। সেদিন ছিল চন্দ্রগ্রহণের রাত। আকাশ ধীরে ধীরে অন্ধকার হয়ে এলো, চাঁদ থেকে গেল। গ্রহণ শেষ হতেই আবার সেই আলো জ্বলে উঠল। এইবার তারা দুজনেই ক্ষেতের আইল ধরে এগিয়ে গেল। কাকতাড়ুয়ার কাছে পৌঁছে তারা বুঝল, আলোটা কাকতাড়ুয়ার মাথা থেকে নয়, বরং তার নিচে থাকা একটি গর্ত থেকে বের হচ্ছে। চাচা গফুরকে বললেন, দেখ গফুর, মনে হয় গুপ্তধন আছে। তুই দাঁড়া, আমি কোদাল নিয়ে আসি। বাড়ি থেকে কোদাল নিতে গিয়ে তিনি অনুভব করলেন চারপাশের পরিবেশ কেমন যেন অস্বাভাবিক হয়ে গেছে। বাতাস থমকে আছে, দূরে কুকুরগুলো অদ্ভুতভাবে ডাকছে। তবু লোভ তখন তাকে অন্ধ করে ফেলেছিল। খেতে ফিরে এসে তিনি দেখলেন গফুর নেই। তিনি একাই মাটি খনন শুরু করলেন।
একসময় কোদালের আঘাতে শক্ত কিছু শব্দ পেলেন। মাটি সরিয়ে বের হয়ে এলো একটি অদ্ভুত বাক্স। বাক্সটা যেন হাড় দিয়ে তৈরি। তিনি সেটি নিয়ে ছুকতে ছুকতে বাড়িতে এলেন। সরাসরি গোয়াল ঘরে ঢুকে বাক্স খুলতে চেষ্টা করতে লাগলেন। কিছুতেই খুলছিল না। একসময় বাক্সের গায়ের মাটি সরে গেলে দেখা গেল আরবি লেখা। তিনি পড়লেন, তাহফুজ আলবাদ শয়তান। বাক্যটি পড়ার সাথে সাথে বাক্সটি নিজে থেকেই খুলে গেল। ভেতর থেকে বের হয়ে এলো ঘন কালো ধোঁয়া। নিচে জ্বলে উঠল লালচে আলো। সেই মুহূর্তে গোয়াল ঘরের ভেতর ভয়ঙ্কর দৃশ্য শুরু হলো। 6টি গরু হঠাৎ পাগলের মতো ছটফট করতে লাগল। একটি গরু শিং দিয়ে অন্য গরুগুলোকে আঘাত করতে লাগল। কিছুক্ষণের মধ্যেই একটি গরু মাটিতে লুটিয়ে পড়ল। চাচা আতঙ্কে দরজার দিকে তাকালেন। উঠোনে দাঁড়িয়ে আছে 6টি অবয়ব। সেই দৃশ্য দেখে চাচা আর কিছুই মনে রাখতে পারেননি। তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। পরদিন সকালে ঘুম ভাঙলে তিনি নিজেকে নিজের ঘরে দেখতে পান। উঠোনে একটি বালতিতে টাটকা মাছ। স্ত্রী হাসতে হাসতে বললেন, রাতে তুমি তো মাছ নিয়ে এসেছিলে। কিন্তু তার মনে তখনও ঘুরছিল সেই বাক্সের কথা। গোয়াল ঘরে গিয়ে দেখলেন সবকিছু স্বাভাবিক। কয়েকদিন পর গফুরের ভাই গদা তার বাড়িতে এসে দাঁড়ালো। তার চোখে ছিল তীব্র রাগ। হঠাৎ করেই সে চাচার উপর ঝাঁপিয়ে পড়ল। গ্রামের লোকজন দৌড়ে এসে দুজনকে আলাদা করল। ঠিক তখনই একজন ছুটে এসে চিৎকার করে বলল, চাচা, তোমার খেতে গিয়ে দেখো কি অবস্থা হয়েছে। চাচা দৌড়ে খেতে গেলেন। সেখানে গিয়ে দেখলেন কাকতারুয়ার নিচে গফুরের দেহ পড়ে আছে। দেহটি এমনভাবে ছিন্ন ভিন্ন করা হয়েছে যে দৃশ্যটি সহ্য করা কঠিন। শরীরের বিভিন্ন অংশে ভয়ঙ্কর আঘাতের চিহ্ন। মনে হচ্ছিল কোনো নিষ্ঠুর শক্তি তাকে অমানসিকভাবে আঘাত করেছে। সেই দিন বিকেলে পঞ্চায়েত বসল। প্রমাণের অভাবে চাচাকে নির্দোষ ঘোষণা করা হলো। কিন্তু সেই ঘটনার পর থেকে তার মনে সবসময় একটা অদ্ভুত অনুভূতি কাজ করত। তিনি যেন কখনো একা নন, তার সাথে সবসময় কেউ আছে। 1 মাস পরে এক রাতে তিনি আবার মাছ ধরতে বের হলেন। পথে হঠাৎ পাথরের আঘাতে তিনি মাটিতে পড়ে গেলেন। সামনে দাঁড়িয়ে গদা আর কয়েকজন ডাকাত। গদা চিৎকার করে বলল, এই বিচার আমি মানি না, তুই গফুরকে মেরেছিস। ঠিক তখনই ডাকাতদের পেছনে ছায়ার মতো দাঁড়িয়ে গেল সেই 6 অবয়ব। ডাকাতদের চোখ লাল হয়ে উঠল। তারা হঠাৎ উন্মাদের মতো একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ল। ছুরি চালাতে লাগলো একে অপরের বুকে। মুহূর্তের মধ্যে পুরো জায়গা রক্তে ভরে গেল। পরে জানা গেল গফুরের কাছ থেকে গুপ্তধনের কথা শুনে গদা চোর নিয়ে এসেছিল। কিন্তু তারা ঘরে ঢুকেই সেই 6 অবয়বকে দেখেছিল। সেই রাতে তাদের ধরে নিয়ে গিয়ে কাকতারুয়ার নিচে হত্যা করা হয়েছিল। গফুর যেহেতু সেই তথ্য দিয়েছিল, তাকেও ছাড়া হয়নি। সবকিছু বলার পর চাচা আমার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, মানুষের কিছু দরজা আছে যেগুলো খুলতে নেই। আমি সেই দরজাটা খুলেছিলাম, আর তার পরিণতি আজও শেষ হয়নি। রাতে সেই ঘটনাগুলোর পর অনেকে আমাকে জিজ্ঞেস করেছে, আমি এত কিছু জানলাম কিভাবে। অনেকদিন আমি কাউকে কিছু বলিনি। শুধু ভেতরে ভেতরে এক অদ্ভুত আতঙ্ক আর ভারী গোপন বোঝা নিয়ে বেঁচেছিলাম। কিন্তু মানুষের স্মৃতি কখনো পুরোপুরি মুছে যায় না। কিছু ঘটনা এমনভাবে মনে গেঁথে থাকে যে সময়ের সাথে সাথে সেগুলো আরও পরিষ্কার হয়ে ওঠে। আজ এতদিন পর সেই রাতগুলোর কথা মনে করলে এখনও শরীরের ভেতর ঠান্ডা একটা স্রোত বয়ে যায়। সেদিন গফুর সত্যিই মারা গিয়েছিল সেই কাকতারুয়ার নিচে। কিন্তু তার মৃত্যুর পেছনে যে অদ্ভুত ঘটনাগুলো জড়িয়েছিল, সেগুলো গ্রামের কেউই পুরোটা জানত না।
সবাই শুধু অনুমান করেছিল, আর সেই অনুমানের তীর এসে পড়েছিল আমার দিকেই। ঘটনার শুরুটা ছিল অনেক সাধারণ। একদিন বিকেলে গফুর আমাকে ডেকে বলল, ওই কাকতাড়ুয়ার নিচে তুই কি পেয়েছিলি? তার চোখের ভেতর কৌতূহলের সাথে অদ্ভুত একটা লোভও আমি স্পষ্ট দেখেছিলাম। কিন্তু তখন আমি সত্যিটা তাকে বলিনি, ইচ্ছে করেই কথাটা অন্যদিকে ঘুরিয়ে দিয়েছিলাম। আমি বলেছিলাম, আসলে তেমন কিছুই না। আমরা যখন গর্তটা একটু খুঁড়েছিলাম তখন নিচে একটা পুরনো আয়নার মতো কিছু দেখতে পাই। চাঁদের আলো পড়ে সেটা এমনভাবে ঝলমল করছিল যে দূর থেকে মনে হচ্ছিল ভেতরে হয়তো কোনো গুপ্তধন আছে। তাই একটু খোঁজাখুঁজি করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত কিছুই পাইনি। আমি খুব স্বাভাবিকভাবেই কথাটা বলেছিলাম, কিন্তু গফুর সেটা বিশ্বাস করেনি। সে নিশ্চুপ হয়ে গেলেও তার চোখে তখন স্পষ্ট সন্দেহের ছাপ ছিল। লোভ মানুষের চিন্তাকে ধীরে ধীরে বিষের মতো গ্রাস করে ফেলে। গফুর মনে মনে ঠিক করে নিয়েছিল আমি নিশ্চয়ই কিছু একটা পেয়েছি এবং সেটা তাকে লুকিয়ে রেখেছি। সেই লোভই তাকে নিয়ে গেল গদার কাছে। গদা ছিল আশপাশের কয়েকটা গ্রামের চোরদের সর্দার। তার নাম শুনলেই মানুষ দরজা জানালা শক্ত করে বন্ধ করে দিত। রাতের অন্ধকারে তার দলের পদচারণা অনেক বাড়িতে সর্বনাশ ডেকে এনেছিল। গফুর গিয়ে তাকে বলেছিল ওর বাড়িতে গুপ্তধন আছে। গদা খুব চালাক মানুষ ছিল। সে নিজে কোনো ঝুঁকি নিল না। সে তার দলের ৩ জনকে পাঠিয়ে দিল আমার বাড়িতে, আর নিজে একটু দূরে অন্ধকারে দাঁড়িয়ে পাহারা দিতে লাগল। সেই রাতটা ছিল অস্বাভাবিক শান্ত। বাতাসও যেন খুব ধীরে বইছিল। ৩ জন চোর খুব সাবধানে এসে আমাদের বাড়ির জানালার শিক কেটে ফেলল। কাজটা তারা এত নিঃশব্দে করেছিল যে ঘরের কেউ কিছুই টের পায়নি। তাদের মধ্যে একজন ধীরে ধীরে ভেতরে ঢুকে পড়ল, কিন্তু ভেতরে ঢুকেই সে থেমে গেল। অন্ধকার ঘরের কোণায় কয়েকটা অদ্ভুত অবয়ব দাঁড়িয়েছিল। প্রথমে মনে হচ্ছিল যেন মানুষের মতো, আবার পরক্ষণেই মনে হচ্ছিল মানুষ নয়। তারা যেন স্থির হয়ে পাহারা দিচ্ছিল। চোরটা কয়েক মুহূর্ত স্থির হয়ে তাকিয়েছিল, তারপর সেই অবয়বগুলো ধীরে ধীরে নড়ে উঠতেই তার গলা দিয়ে এক বিকট চিৎকার বেরিয়ে এলো। বাইরে দাঁড়িয়ে থাকা 2 চোর ছুটে এসে ভেতরে তাকাতেই তাদের মুখের রং পাল্টে গেল। তারপর শুরু হলো এমন এক আর্তনাদ যা কোনো মানুষ স্বেচ্ছায় শুনতে চাইবে না। গদা দূর থেকে সব শুনছিল, কিন্তু সে সাহস করে এগিয়ে আসেনি, বরং আতঙ্কে সেখান থেকেই পালিয়ে গিয়েছিল। পরে সে ভেবেছিল আমি হয়তো 3 জন চোরকে মেরে ফেলেছি। আসলে গদা কিছুই জানত না। আপনারা হয়তো ভাবছেন আমি এত কিছু জানলাম কিভাবে। সত্যিটা হলো, পরের দিন সকালে আমি নিজেকে আমার নিজের ঘরেই আবিষ্কার করেছিলাম। আগের রাতের কোনো স্মৃতি তখন আমার মাথায় ছিল না। যেন কেউ ইচ্ছে করে আমার মস্তিষ্কের একটা অংশ মুছে দিয়েছে। আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, গতকাল রাতে কিছু হয়েছে? সে অবাক হয়ে বলল, কিছুই তো না। অন্যদিনের মতোই তুমি বিকেলে মাছ ধরতে গিয়েছিলে। আমি কিছুই বুঝতে পারছিলাম না। ঠিক তখনই আমার ছোট ছেলে দৌড়ে এলো। তার মুখে ভয় স্পষ্ট। সে হাঁপাতে হাঁপাতে বলল, বাবা তাড়াতাড়ি চলো, ক্ষেতে লাশ পড়ে আছে। আমি আর দেরি করিনি। ছেলের সাথে দৌড়ে চলে গেলাম সেই ক্ষেতের দিকে। সেখানে গিয়ে যা দেখলাম তা আজও মনে পড়লে শরীর কেঁপে ওঠে। কাকতাড়ুয়ার চারপাশে ছড়িয়েছিল তাজা রক্ত। মাটির ওপর এক অদ্ভুত গোল বৃত্ত আঁকা ছিল। সেই বৃত্তের মাঝখানে ছিল একটা তারকা চিহ্ন। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল মানুষের দেহের খণ্ডাংশ। দৃশ্যটা এত ভয়ঙ্কর ছিল যে কয়েক মুহূর্ত আমি নিঃশ্বাস নিতেও ভুলে গিয়েছিলাম। পরে গ্রামের 2-3 জন লোককে ডেকে এনে আমরা সেই খণ্ডাংশগুলো একত্র করলাম। বিকেলের দিকে পঞ্চায়েত বসানো হলো।
সেখানে নানা ধরনের কথা উঠল। কেউ বলল এটা নিশ্চয়ই কোনো অশুভ শক্তির কাজ। কেউ বলল আমি হয়তো কোনো গোপন বিদ্যার সাথে জড়িয়ে পড়েছি। অনেকে সরাসরি আমাকে দোষারোপ করল, কিন্তু আমার বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না। এই বিচার চলেছিল পুরো 1 সপ্তাহ। অবশেষে পঞ্চায়েত আমাকে নির্দোষ ঘোষণা করল। সেদিন রাতে বাড়ি ফেরার পথে আমি মনে মনে ভাবছিলাম, এভাবে আর চলতে পারে না। এই রহস্যের একটা সমাধান করা দরকার। আমি ঠিক করলাম সকালে কোনো হুজুরের কাছে যাব। কিন্তু সেই রাতেই আমার জীবনের সবচেয়ে অদ্ভুত স্বপ্নটি দেখলাম। স্বপ্নে আবার সেই অবয়বগুলো আমার সামনে এসে দাঁড়ালো। তাদের কণ্ঠে ছিল গভীর মিনতি। তারা বলছিল, হুজুরদের কাছে যাবেন না, আমাদের তাড়িয়ে দেবেন না, আমরা আপনার গোলাম। আপনার কল্যাণ, আপনার সৌভাগ্য, সব কিছুর পেছনে আমরাই আছি। দয়া করে আমাদের দূরে সরিয়ে দেবেন না। তাদের কণ্ঠে এমন এক অসহায় আরতি ছিল যে আমার বুক কেঁপে উঠেছিল। হঠাৎ ঘুম ভেঙে গেল। আমি ভাবলাম খারাপ স্বপ্ন, কিন্তু আবার ঘুমিয়ে পড়তেই সেই একই দৃশ্য ফিরে এলো। একই আরতি, একই মিনতি। ধীরে ধীরে আমার মনে একটা ভয়ঙ্কর লোভ জন্ম নিল। আমি ভাবলাম, যেহেতু তারা আমার কোনো ক্ষতি করছে না, বরং আমার উপকারই করছে, তাহলে তাদের তাড়ানোর দরকার কি? আমি বুঝতে পারিনি এটা ছিল তাদের তৈরি করা মায়ার জাল। দিন যেতে লাগলো। অদ্ভুতভাবে আমার সম্পদ বাড়তে লাগলো। জমি, টাকা, ব্যবসা সবকিছু যেন অস্বাভাবিক গতিতে আমার দিকে আসতে লাগলো। গ্রামের মানুষ অবাক হয়ে দেখছিল। এই বিষয়টা সবচেয়ে বেশি নজরে পড়েছিল গ্রামের জমিদারের। তিনি ছিলেন অত্যন্ত ধূর্ত মানুষ। প্রথমে তিনি নানা কৌশলে আমাকে বিপদে ফেলার চেষ্টা করেছিলেন, কিন্তু ধীরে ধীরে তিনি বুঝতে পারলেন আমি একা নই, আমার পাশে অদৃশ্য কোনো শক্তি রয়েছে। তখন তিনি এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন। তিনি দূর অঞ্চল থেকে এক কুখ্যাত তান্ত্রিককে নিয়ে এলেন। লোকটা নাকি হাজার হাজার জিনের মালিক। তার তন্ত্রমন্ত্রের গল্প শুনে মানুষ আতঙ্কে কেঁপে উঠত। সেদিন আমি মাছ ধরতে বিলে গিয়েছিলাম। ঠিক সেই সময় তান্ত্রিক তার জিনদের পাঠিয়ে দিল আমার জিনদের ওপর আক্রমণ করার জন্য। তারপর শুরু হলো এক ভয়ঙ্কর সংঘর্ষ। চারপাশের বাতাস যেন কেঁপে উঠছিল। শেষ পর্যন্ত তান্ত্রিকের সব জিন ধ্বংস হয়ে গেল। আমার 6টি জিনের মধ্যে মাত্র 2টি বেঁচে ছিল, কিন্তু তাদের চোখে তখন ছিল প্রচণ্ড প্রতিশোধের আগুন। আর সেই আগুন যেন আমার ভেতরেও ছড়িয়ে পড়েছিল। তান্ত্রিক তখন পালানোর চেষ্টা করছিল। বাড়ি থেকে বের হওয়ার সময় আমরা তার সামনে এসে দাঁড়ালাম। সে তার জীবনের সব তন্ত্রমন্ত্র পড়তে লাগল, কিন্তু সেদিন কোনো মন্ত্রই কাজ করেনি। আমরা তাকে আর জমিদারকে টেনে হিঁচড়ে নিয়ে গেলাম সেই কাকতাড়ুয়ার নিচে। তারপর যা ঘটেছিল তা যেন জাহান্নামের এক ভয়ঙ্কর দৃশ্য। তাদের চারপাশে আবার সেই তারকা চিহ্ন আঁকা হলো। তান্ত্রিকের শরীর থেকে বের হওয়া রক্ত ধীরে ধীরে সেই তারকাটাকে ভরিয়ে দিল। যত সে কষ্ট পাচ্ছিল, তারকাটা তত উজ্জ্বল হয়ে উঠছিল। কাকতাড়ুয়ার মাথার হাড়িটা যেন কান্না করছিল। সেদিন পুরো সময় আমার মস্তিষ্ক ছিল সে জিনদের নিয়ন্ত্রণে। পরের দিন সকালে আমি আবার নিজেকে আমার বিছানায় আবিষ্কার করলাম। রাতের কথা মনে পড়তেই আমি দৌড়ে চলে গেলাম সেই ক্ষেতের দিকে, কিন্তু সেখানে কাউকে পেলাম না। আমি জমিদার বাড়িতে গেলাম। দেখলাম বাড়িতে তালা পড়ে আছে। বাড়িটা এমন লাগছিল যেন 100 বছর ধরে কেউ সেখানে থাকেনি। পরে খবর এলো জমিদারের পরিবার বাইরে ছিল। তারা ফিরে এসে কিছুই বুঝতে পারল না। সবাই শুধু বলল জমিদার নিখোঁজ। গ্রামের মানুষ আজও সেই রহস্যের সমাধান করতে পারেনি, কিন্তু আমি জানতাম জমিদার আর সেই তান্ত্রিকের ভাগ্যে আসলে কি ঘটেছিল। তোমার বাবার মৃত্যুর পর
এতদিন পরে যখন তুমি এই বাড়ির দরজায় পা রাখলে, তখন তোমার চোখে যে বিস্ময় দেখেছিলাম সেটা আমার অজানা ছিল না। তুমি কয়েকদিন ধরে চুপচাপ সবকিছু দেখছিলে। এই বিশাল বাড়ি, উঠানের নতুন পাকা দালান, দূরে ধান ক্ষেতের জমিগুলো, বাজারে আমার নাম ডাক, সবকিছু যেন তোমার কাছে অচেনা লাগছিল। তুমি বারবার আমাকে জিজ্ঞেস করেছ, চাচা, আপনি তো একসময় খুব কষ্টে ছিলেন, এত অল্প সময়ে সবকিছু কিভাবে বদলে গেল? আমি তখন হেসে কথাটা এড়িয়ে গিয়েছিলাম। কখনো বলেছি ভাগ্য বদলেছে, কখনো বলেছি ব্যবসায় লাভ হয়েছে, কিন্তু ভেতরে ভেতরে জানতাম এই প্রশ্নের উত্তরটা সহজ নয়। আজ তোমাকে সামনে বসিয়ে আমি সব বলার সিদ্ধান্ত নিয়েছি, কারণ তুমি যে অন্ধকারকে এতদিন ধরে লক্ষ্য করেছ সেটা আবার নড়ে চড়ে উঠছে। তুমি নিশ্চয়ই খেয়াল করেছ বাড়ির উত্তর কোণের সেই পুরনো ঘরটা আমি সবসময় বন্ধ রাখি। সেই ঘরের ভেতরে আছে একটি পুরনো কাঠের বাক্স। তুমি হয়তো ভাবো এটা কোনো সাধারণ জিনিস, কিন্তু এই বাক্সটাই আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ, আর একই সাথে আমার সমস্ত সম্পদের উৎস। বাক্সটা আসেনি কোনো সাধারণ পথে। অনেক বছর আগে যখন আমি নিঃস্ব ছিলাম, তখন আমাদের এই এলাকায় ছিল এক ধনী জমিদার। লোকেরা তাকে ভয় করত, সম্মান করত, আবার ঘৃণাও করত। তার সম্পদের শেষ ছিল না, কিন্তু তার একটাই সমস্যা ছিল, সে মৃত্যুকে ভয় পেত। এই ভয়ের সুযোগ নিয়েছিল এক তান্ত্রিক। লোকটা হঠাৎ একদিন জমিদারের বাড়িতে এসে হাজির হয়। সে দাবি করেছিল তার কাছে এমন শক্তি আছে যার মাধ্যমে মানুষের ভাগ্য বদলে যায়, ধন সম্পদ বাড়ে, এমনকি মৃত্যুকেও দেরি করানো যায়। জমিদার প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু কয়েকদিনের মধ্যেই তান্ত্রিক তাকে এমন কিছু দেখায় যা মানুষের সাধ্যের বাইরে। রাতের বেলা বাতাস হঠাৎ ভারী হয়ে যেত, অদ্ভুত শব্দ শোনা যেত উঠানে, আর তান্ত্রিক এমন সব কথা বলতো যা আগে থেকেই সত্যি হয়ে যেত। এইসব দেখে জমিদার ধীরে ধীরে তার উপর নির্ভরশীল হয়ে পড়ে। এক রাতে জমিদার আমাকে ডেকে পাঠিয়েছিল। তখন আমি তার বাড়িতে ছোটখাটো কাজ করতাম। সে বলেছিল, আজ রাতটা খুব গুরুত্বপূর্ণ, কেউ যেন এই বাড়ির উত্তর দিকের উঠানে না আসে, শুধু তুমি থাকবে। সেই রাতটা আজও আমার চোখের সামনে ভাসে। মধ্যরাতে তান্ত্রিক এসে হাজির হলো। তার সাথে ছিল সেই বিশাল কাঠের বাক্স। বাক্সটা অদ্ভুত, কালচে কাঠ দিয়ে বানানো, চারদিকে তামার পেরেক বসানো, আর ঢাকনার ওপর অচেনা চিহ্ন খোদাই করা। তান্ত্রিক বাক্সটা উঠানের মাঝখানে রেখে মাটিতে অদ্ভুত সব দাগ কাটতে লাগলো। তারপর আগুন জ্বালিয়ে কিছু মন্ত্র পড়তে শুরু করলো। বাতাস ধীরে ধীরে বদলে যেতে লাগলো। হঠাৎ চারপাশে এমন এক ঠান্ডা নেমে এলো যেন শীতের মাঝরাতে বরফের ভেতর দাঁড়িয়ে আছি। তারপর বাক্সের ভেতর থেকে শব্দ শুরু হলো, প্রথমে হালকা, তারপর ধীরে ধীরে ভারী। মনে হচ্ছিল ভেতর থেকে কিছু নড়ছে। জমিদার ভয়ে পেছনে সরে গেল। তান্ত্রিক চিৎকার করে উঠল, ঢাকনাটা বন্ধ কর, এখনই বন্ধ কর। আমি দৌড়ে গিয়ে ঢাকনাটা চেপে ধরলাম। ভেতর থেকে তখন এমন শক্তিতে ধাক্কা দিচ্ছিল যে মনে হচ্ছিল আমার হাত ভেঙে যাবে। শেষ পর্যন্ত ঢাকনাটা বন্ধ করতে পেরেছি, কিন্তু যখন ঘুরে তাকালাম, জমিদার নেই, তান্ত্রিক নেই, চারদিকে শুধু নিস্তব্ধতা। সেই রাতের পর পুরো এলাকায় খবর ছড়িয়ে পড়ল জমিদার নিখোঁজ। কেউ জানল না কি ঘটেছে, শুধু আমি জানতাম। সেই বাক্সটাই আমি নিজের কাছে রেখে দিয়েছি। তারপর বছরের পর বছর ধরে ভয়, রহস্য আর এক ধরনের অদ্ভুত শক্তি আমার জীবনের সঙ্গে যুক্ত হয়ে গেল। যখনই আমি বিপদে পড়তাম, অদ্ভুতভাবে সেটা মিটে যেত, কিন্তু বিনিময়ে একটা শর্ত ছিল, বাক্সটা মাঝে মাঝে নিজে থেকেই কাঁপত,
ভেতর থেকে চাপা গর্জনের মতো শব্দ আসত। গত সপ্তাহে সেই শব্দ আবার শুরু হলো, আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। রাতের পর রাত বাক্সটা কাঁপছিল। আমি বুঝে গিয়েছিলাম ওরা আবার মুক্তি চায়। সেই কারণেই আমি পরিবারকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাই। আর সেই রহস্যের সঙ্গে জড়িয়ে আছে সেই কাকতাড়ুয়া, যা তুমি ছোটবেলা থেকে দেখেছ মাঠের মাঝে দাঁড়িয়ে। বাক্সটা যখন আবার কাঁপতে শুরু করলো, আমি দৌড়ে ধান ক্ষেতের মাঝখানে পৌঁছাই। তখনই দেখি সেই কাকতাড়ুয়া। আমি ভয়ে বাক্সটা কাকতাড়ুয়ার পায়ের কাছে ফেলে দিই। হঠাৎ মাটিটা যেন নিজের থেকেই নরম হয়ে গেল। বাক্সটা ধীরে ধীরে মাটির ভেতরে ঢুকে গেল। কাকতাড়ুয়া শুধু ধান ক্ষেত পাহারা দেয় না, ওটা আসলে বাক্সটার পাহারাদার। সেই রাতের পর বহু বছর কেটে গেছে। আমি বুঝে গিয়েছি বাক্সটা কখনো হারায় না। যেই তাকে সরানোর চেষ্টা করে, সে শেষ পর্যন্ত আবার কাকতাড়ুয়ার কাছে ফিরে আসে। তুমি জানলার বাইরে তাকালে চাঁদের আলোয় দূরের ধানক্ষেত স্পষ্ট দেখা যাচ্ছিল, আর সেই মাঠের মাঝখানে দাঁড়িয়েছিল কাকতাড়ুয়া। এবার মাথাটা আমাদের বাড়ির দিকে ঘোরানো। হঠাৎ দূরের অন্ধকার মাঠ থেকে একটা শুকনো ভারী শব্দ ভেসে এলো। খট খট খট। মনে হচ্ছিল বাঁশের কঙ্কাল ধীরে ধীরে নড়ছে। চাঁদের আলোয় আমরা স্পষ্ট দেখতে পেলাম কাকতাড়ুয়াটা ধীরে ধীরে তার এক পা এগিয়ে বাড়াচ্ছে, যেন বহু বছর পর সে তার পাহারা দেওয়া জায়গা ছেড়ে এই বাড়ির দিকেই হাঁটছে। আর সেই মুহূর্তে আমরা দুজনেই বুঝতে পারলাম বাক্সের রহস্য কখনো শেষ হয় না। তার ভয়, শক্তি আর অমৃত অভিশাপ আমাদের সঙ্গে চিরকাল থাকে। সেই সময় আমার বয়স খুব বেশি হলে 6 কিংবা 7। গ্রামের বাড়ির চারপাশে তখনও প্রকৃতির এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করত। দূরে বিস্তৃত ধানক্ষেত, মাঝে মাঝে শিরশিরে বাতাস, আর সন্ধ্যা নামলেই যেন চারপাশে অদৃশ্য এক আতঙ্ক নেমে আসত। সেই সময় হঠাৎ করেই আমি মারাত্মক অসুস্থ হয়ে পড়ি। একের পর এক পাতলা পায়খানা, শরীরের শক্তি দ্রুত নিঃশেষ হয়ে যাচ্ছিল। পরিবারের সবাই ভীষণ ভয় পেয়ে যায়। গ্রামের চিকিৎসা তেমন কাজ করছিল না, তাই শেষ পর্যন্ত আমাকে কাছের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। রাত তখন গভীর হয়ে এসেছে। হাসপাতালের ভেতরে এক অদ্ভুত নীরবতা। সাদা দেয়ালগুলো যেন অকারণে ঠান্ডা আর নিস্তেজ। মাঝে মাঝে দূরের করিডোরে বাতাস ঢুকে দরজা কাঁপিয়ে দিচ্ছিল। আমাকে একটি ছোট বেডে শুইয়ে দেওয়া হয়। শরীর এতটাই দুর্বল ছিল যে চোখ খুলে রাখা কঠিন হয়ে যাচ্ছিল। তবু আধো ঘুম আধো জাগরণের মাঝখানে আমি অনুভব করলাম কেউ একজন ধীরে ধীরে আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমি চোখ মেলে তাকাতেই দেখলাম এক নার্স। সাদা পোশাক, মাথায় ওড়না টানা, মুখটা খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল না। তিনি খুব ধীরে ধীরে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। তার হাত অদ্ভুত ঠান্ডা ছিল, যেন বরফের মতো, কিন্তু সেই স্পর্শে অদ্ভুত এক শান্তি অনুভব করলাম। মনে হচ্ছিল শরীরের সব কষ্ট যেন ধীরে ধীরে কমে যাচ্ছে। কিছুক্ষণ পর আমি গভীর ঘুমে তলিয়ে যাই। পরদিন সকালে যখন ঘুম ভাঙে, দেখি শরীর অনেকটাই ভালো। মা বাবা আশ্চর্য হয়ে যান। কিন্তু যখন আমি বললাম রাতে এক নার্স এসে আমার পাশে বসেছিল, সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল। কারণ হাসপাতালের লোকজন বলল সেই রাতে ওই ওয়ার্ডে কোনো নার্সই আসেনি। সেই ঘটনার পর বহু বছর কেটে যায়। আমি বড় হতে থাকি, কিন্তু সেই রাতের স্মৃতি মাঝে মাঝে অদ্ভুতভাবে মনে পড়ে যেত। গ্রামের বাড়িতে ফিরে আসার পর ধীরে ধীরে আরও কিছু অদ্ভুত ঘটনা আমার চোখে পড়তে শুরু করে। ধান ক্ষেতের মাঝখানে একটি কাকতাড়ুয়া দাঁড়িয়ে থাকত। দূর থেকে দেখলে সাধারণই মনে হতো,
কিন্তু গ্রামের বয়স্করা বলতো সন্ধ্যার পর ওই ক্ষেতের দিকে তাকানো ঠিক নয়। অনেকেই নাকি গভীর রাতে দেখেছে কাকতাড়ুয়াটি একই জায়গায় থাকে না, কখনো একটু ডানে, কখনো একটু বামে, যেন ধীরে ধীরে স্থান বদলাচ্ছে। প্রথমে এসব কথা আমি গুরুত্ব দিইনি, কিন্তু একদিন সন্ধ্যার পরে হঠাৎ করে আমার নিজের চোখেই অদ্ভুত কিছু ধরা পড়ে। আকাশে তখন লাল চাঁদের আলো, চারপাশে হালকা কুয়াশা। আমি বাড়ির বারান্দা থেকে ধান ক্ষেতের দিকে তাকিয়েছিলাম। দূরে কাকতাড়ুয়াটা দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর হঠাৎ মনে হলো তার মাথাটা যেন একটু নড়ল। আমি চোখ কুঁচলে আবার তাকালাম। তারপর যা দেখলাম তা আজও মনে পড়লে, শরীর শিউরে ওঠে। কাকতাড়ুয়াটি ধীরে ধীরে সামনে এগিয়ে আসছে। প্রথমে খুব সামান্য, যেন বাতাসে দুলছে, কিন্তু কয়েক মুহূর্ত পর বুঝতে পারলাম এটা বাতাস নয়, যেন কেউ অদৃশ্য শক্তি দিয়ে তাকে টেনে নিয়ে আসছে। তার ছেঁড়া কাপড়গুলো বাতাসে দুলছে, আর মাথার খড়ের ভেতর থেকে যেন অদ্ভুত এক অন্ধকার ফাঁকা দৃষ্টি বেরিয়ে আছে। আমি ভয়ে জমে গেলাম। ঠিক তখনই পাশ থেকে চাচা এসে আমার কাঁধে হাত রাখলেন। আমি ভয়ে কাঁপা কাঁপা গলায় তাকে দেখালাম, কিন্তু তিনি অদ্ভুতভাবে চুপ করে রইলেন। তার চোখে তখন এমন এক দৃষ্টি যা আমি আগে কখনো দেখিনি, ভয়, উদ্বেগ আর লুকানো এক গোপন আতঙ্ক। পরদিন ভোরে চাচাকে আমি ধান ক্ষেতের দিকে যেতে দেখলাম। তিনি মাটির নিচে পুঁতে রাখা একটি পুরনো কাঠের বাক্স বের করছিলেন। বাক্সটি ছিল খুবই পুরনো, কালচে রঙের, লোহার বন্ধনী লাগানো। তিনি চারপাশে তাকিয়ে নিশ্চিত হলেন কেউ দেখছে না, তারপর বাক্সটি আবার অন্য জায়গায় পুঁতে ফেললেন। সেই মুহূর্ত থেকেই আমার মনে সন্দেহ জন্মায়। কিছুদিন পর গ্রামের এক ব্যক্তি গফুর হঠাৎ নিখোঁজ হয়ে যায়। শেষবার তাকে ওই ধান ক্ষেতের পাশেই দেখা গিয়েছিল। কয়েকদিন পর তার মরদেহ পাওয়া যায় ক্ষেতের কিনারে। এরপর এক ঝড়ো রাতে ঘটনা চূড়ান্ত ভয়ঙ্কর রূপ নেয়। সেদিন গভীর রাতে আমি হঠাৎ ঘুম থেকে জেগে উঠি। বাইরে তীব্র বাতাস বইছে, জানলার ফাঁক দিয়ে ধান ক্ষেত দেখা যাচ্ছিল। দূরে সেই কাকতাড়ুয়াটি দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তার চারপাশে অদ্ভুত কালো ছায়া ঘুরছে। ঠিক তখনই দেখলাম চাচা ক্ষেতের দিকে হাঁটছেন, তার হাতে সেই পুরনো বাক্সটি। তিনি মাঝখানে গিয়ে বাক্সটি মাটিতে রাখলেন এবং ঢাকনা খুলে ফেললেন। পরের মুহূর্তেই বাক্সের ভেতর থেকে ঘন কালো ধোঁয়া বেরিয়ে এলো। সেই ধোঁয়া বাতাসে পাক খেতে খেতে আকাশের দিকে উঠতে লাগল। তারপর ধীরে ধীরে তা কয়েকটি বিকৃত ছায়ামূর্তিতে রূপ নিল। মনে হচ্ছিল 6টি ভয়ঙ্কর অবয়ব। তাদের মধ্যে 4টি যেন ছিন্ন ভিন্ন হয়ে ধীরে ধীরে মাটিতে বিলীন হয়ে গেল, কিন্তু 2টি অবয়ব রয়ে গেল অস্বাভাবিক লম্বা, বিকৃত এবং মানুষের মতো নয় এমন এক আকৃতি। কাকতাড়ুয়াটি তখন আর নিথর ছিল না। সে ধীরে ধীরে ঘুরে চাচার দিকে তাকালো। পরের মুহূর্তেই বাতাসে এক অমানবিক গর্জন ভেসে উঠল। চাচা আতঙ্কে চিৎকার করে উঠলেন, কিন্তু সেই চিৎকার কয়েক সেকেন্ডের মধ্যেই থেমে গেল। কালো ছায়াগুলো তাকে ঘিরে ধরল, আর তারপর হঠাৎ করেই সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর ধোঁয়া মিলিয়ে গেল। ধানক্ষেত আবার আগের মতো শান্ত হয়ে গেল, কিন্তু চাচা আর কোথাও নেই। আর কাকতাড়ুয়াটি ধীরে ধীরে ঘুরে আবার আগের জায়গায় গিয়ে দাঁড়ালো। তার ছেঁড়া কাপড়গুলো বাতাসে দুলছিল, আর সেই অন্ধকার খড়ের মাথার ভেতর থেকে যেন এখনো কেউ তাকিয়ে আছে, অপেক্ষা করছে পরবর্তী রাতের, পরবর্তী মানুষের। সেই রাতের পর থেকে আমি আর কখনো সন্ধ্যার পরে ওই ধান ক্ষেতের দিকে তাকাইনি, কারণ আমি জানি কিছু জিনিস আছে যেগুলোকে দূর থেকে দেখাই ভালো।
খুব কাছে গেলে হয়তো আর ফিরে আসা যায় না।